নমস্কার, আপনি দেখছেন আজকের প্রধান ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনা, প্রার্থী তালিকা দলবদল এবং আবহাওয়ার বড় আপডেট। সব খবর একসাথে, চলুন দেখে নেওয়া যাক আজকের শীর্ষ 10 শিরোনাম। রাজ্যে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, বিভিন্ন দলে প্রার্থী ঘোষণা শুরু, জোট ও কৌশল নিয়ে জল্পনা বাড়ছে। ভোটের আগে মাঠ গরম করতে ব্যস্ত সব রাজনৈতিক শিবির। তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। একাধিক জায়গায় কর্মীদের মধ্যে বচসা, পোস্টার ঘিরে বিতর্ক এবং পারস্পরিক অভিযোগে উত্তপ্ত রাজ্যের ভোটের পরিবেশ। বামফ্রন্ট ও আইএসএফ জোট নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। আসন সমঝোতা চূড়ান্ত হলেও প্রার্থী তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে, ফলে জল্পনা বাড়ছে ভোটের আগে। বিভিন্ন জেলায় দলবদলের হিড়িক পড়েছে। তৃণমূল, বিজেপি এবং অন্যান্য দল থেকে কর্মী নেতাদের আসা যাওয়া অব্যাহত। ভোটের আগে শক্তি বাড়াতে মরিয়া প্রতিটি রাজনৈতিক শিবির। নির্বাচন কমিশনের প্রস্তুতি জোরদার। ভোটার তালিকা সংশোধন, বুথ পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটের আগে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা ও প্রচার তুঙ্গে। বড় বড় নেতাদের সভায় জনসমাগম বাড়ছে। প্রতিশ্রুতি ও পাল্টা প্রতিশ্রুতিতে জমে উঠেছে নির্বাচনী লড়াই। আইএসএফ এর প্রার্থী তালিকায় বড় চমক। ক্যানিং পূর্ব থেকে আরাবুল ইসলাম, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী প্রার্থী। 23টি আসনে তালিকা প্রকাশে, নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি। নন্দীগ্রামে একই দিনে দুবার দলবদল করে চাঞ্চল্য। সকালে বিজেপিতে যোগ, বিকেলে তৃণমূলে ফেরা 3 কর্মী। শুভেন্দু ও পবিত্র করকে ঘিরে রাজনৈতিক নাটক তুঙ্গে। মধ্যরাতে এফআইআর তালিকা প্রকাশ ঘিরে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে আক্রমণ। ভোটের আগে এই ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত। দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কয়েকদিন। সপ্তাহান্তে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা জানালো হাওয়া অফিস। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক। বহুদিনের কংগ্রেস নেতা ও মধ্য কলকাতার পরিচিত মুখ সন্তোষ পাঠক এবার দলবদল করে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। দীর্ঘ 22 বছর ধরে কাউন্সিলর হিসেবে কাজ করা এই নেতার দলত্যাগে স্বাভাবিকভাবেই চাপে পড়েছে কংগ্রেস শিবির। সোমবার বিজেপির রাজ্য দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, বিপ্লব কুমার দেব এবং অমিত মালব্য সহ একাধিক শীর্ষ নেতা। অনুষ্ঠানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, সন্তোষ পাঠক দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো সুযোগ সন্ধানী রাজনীতি করেননি, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি রাজ্যের পরিবর্তনের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই যোগদান শুধুমাত্র একটি দল বদল নয়, বরং ভোটের আগে বিরোধী শিবিরে একটি বড় বার্তা। বিশেষ করে কলকাতার রাজনীতিতে সন্তোষ পাঠকের প্রভাব যথেষ্ট উল্লেখযোগ্য, ফলে বিজেপি তাকে প্রার্থী হিসাবে ব্যবহার করতে পারে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এই ঘটনায় স্পষ্ট যে ভোট যত এগিয়ে আসছে ততই দলবদলের রাজনীতি জোরদার হচ্ছে এবং রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করেছে রাজ্যটি, যা ইতিমধ্যে দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এই ডিজিটাল ডিটক্স নীতির মূল লক্ষ্য হলো শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা এবং অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো। নতুন খসড়া অনুযায়ী পড়াশোনার বাইরে মোবাইল বা টিভি ব্যবহারের সময় দিনে মাত্র 1 ঘন্টা সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মধ্যে অনিদ্রা, মনোযোগের অভাব এবং মানসিক চাপ বাড়াচ্ছে। শুধু তাই নয়, স্কুল স্তরে বড় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলের ডিজিটাল ওয়েলনেস কমিটি গঠন করা হবে, যারা প্রযুক্তি আসক্তিতে ভোগা ছাত্রছাত্রীদের চিহ্নিত করে তাদের কাউন্সিলিং করবে। পাশাপাশি সাইবার বুলিং ও অনলাইন প্রতারণা থেকে বাঁচতে শিক্ষক ও অভিভাবকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে। সরকার এই পদক্ষেপকে অনেকে যুগান্তকারী বলেছেন, আবার কেউ কেউ এটিকে অত্যন্ত কঠোর বলে সমালোচনা করেছেন। তবে একথা পরিষ্কার, ডিজিটাল যুগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও রাজ্য গ্রহণ করতে পারে। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভবানীপুর কেন্দ্র, কারণ এখানে আবারও মুখোমুখি হতে চলেছেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্র এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের আগে থেকে দুই শিবিরে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বাড়াচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারও আক্রমণাত্মক প্রচার শুরু করেছেন। সম্প্রতি এক সভায় শুভেন্দু দাবি করেন ভবানীপুরে তিনি অন্তত 25,000 ভোটে জয়ী হবেন। তবে রাজনৈতিক মহলে অন্যরকম জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের খবর, বিজেপির একাংশ নাকি তৃণমূলের দিকে ঝুঁকতে পারে। এই প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, বিজেপি একটাই দল এবং ভেতরে কোনো বিভাজন নেই। তিনি বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে নন্দীগ্রাম নিয়ে তিনি মন্তব্য করেছেন, সেখানে তার ভূমিকা মানুষ জানেন এবং ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে। সব মিলিয়ে ভবানীপুর এখন হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তার মধ্যে নজর কেড়েছে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র।
2021 সালে প্রথমবার বিধানসভায় জয়ী হওয়ার পর এবারও এই কেন্দ্রে থেকে প্রার্থী হিসেবে ভরসা রেখেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই কেন্দ্রে কি আবারও তারই হাতে থাকবে? বর্তমানে তিনি কলকাতার পুরসভার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই তার প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত 5 বছরের রাজ্য সরকার, পৌরসভা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকায় উল্লেখযোগ্য কাজ হয়েছে। এই কাজগুলোর বিস্তারিত তুলে ধরতেই ওয়ার্ড ভিত্তিক পুস্তিকা প্রকাশ করা হচ্ছে। অতীন ঘোষ দাবি করেন, মামাটি মানুষের সরকার নানা প্রতিকূলতা এবং কেন্দ্রীয় অসহযোগিতা তত্ত্ব উন্নয়নের কাজ চালিয়ে গেছে। আমরা সেই কাজ মানুষের সামনে তুলে ধরব এবং আগামী 5 বছরে কি করব তাও স্পষ্ট জানাবো। এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির রিতেশ তিওয়ারি এবং বাম শিবিরের রাজেন্দর গুপ্তা। ফলে লড়াই যে সহজ হবে না তা স্পষ্ট। তবে উন্নয়নের ইস্যু এবং সংগঠনের শক্তিকে সামনে রেখে তৃণমূল আত্মবিশ্বাসী। এখন দেখার ভোটের ফলাফলে শেষ হাসি কে হাসে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন ভবানীপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বড় বার্তা দিলেন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় জয় নিশ্চিত করার পর তাদের পরবর্তী লক্ষ্য হবে দিল্লি। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ দিয়ে বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে একজোট হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে জয়ের ব্যবধান বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেন। তার দাবি, অন্তত 60,000 ভোটে জয় নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও সরব হন। বিশেষ করে হঠাৎ করে একাধিক আধিকারিক বদল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। পাশাপাশি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং অন্যান্য ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন। ভোটের পর স্ট্রং রুম পাহারা দেওয়ার বিষয়ে কর্মীদের সতর্ক করে দেন মমতা। 2021 সালের অভিজ্ঞতার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, কোন রকম কারচুপি যাতে না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। সব মিলিয়ে তৃণমূলের এই বৈঠক শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও বড় বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে এবারে নির্বাচনে উত্তেজনা তুঙ্গে। একদিকে মমতা ব্যানার্জি শক্ত ঘাঁটি, অন্যদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্র এখন রাজ্যের সবচেয়ে আলোচিত রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। সম্প্রতি শুভেন্দু অধিকারী ভবানীপুরের ভোটারের সংখ্যা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, ভোটার সংখ্যা কমে যাওয়ায় সমীকরণে বড় পরিবর্তন ঘটেছে, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তিনি আরো বলেন, এলাকায় অনেক ভোটারকে বহিরাগত বলা হয়েছে, ফলে তাদের ভোটের আচরণ নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী তাকে ভয় পান কিনা এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, তিনি কাউকে ব্যক্তিগতভাবে ভয় পান না। তবে তিনি দাবি করেন, প্রশাসনিক শক্তি এবং কিছু সংস্থার ব্যবহার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তার মতে রাজনীতির আসল শক্তি হওয়া উচিত সাধারণ মানুষের সমর্থন। অন্যদিকে তিনি জানিয়েছেন যে ভবানীপুর ছাড়াও নন্দীগ্রামে তিনি সমান গুরুত্ব দিচ্ছেন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ নজর রেখে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও জানান তিনি। সব মিলিয়ে ভবানীপুরের লড়াই ক্রমশ জটিল হচ্ছে। এখন দেখার এই হাই ভোল্টেজ কেন্দ্রের ফলাফল কোন দিকে যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবশেষে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ঈদের পরেই তালিকা প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন দলের নেতা নওশাদ সিদ্দিকী। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার 23টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকা সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে আরাবুল ইসলামের নাম। একসময় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2006 থেকে 2011 সাল পর্যন্ত ভাঙড়ের বিধায়ক ছিলেন তিনি। ফলে তার প্রার্থী হওয়া এই কেন্দ্রে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে নজর ছিল নওশাদ সিদ্দিকী নিজে কোথা থেকে প্রার্থী হবেন তা নিয়ে। শেষ পর্যন্ত তিনি তার শক্ত ঘাঁটি ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কেন্দ্রে গত নির্বাচনে বাম আইএসএফ জোটের একমাত্র জয় এসেছিল। তবে তালিকা প্রকাশে কিছুটা ধোঁয়াশা রয়েছে। বামফ্রন্টের সঙ্গে 29টি আসনের সমঝোতার কথা বলা হলেও এখনো সব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে আইএসএফ এর তালিকা প্রমাণ করছে ছোট দল হলেও তারা এবার বড় লড়াইয়ের জন্য প্রস্তুত। নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে আবারও চরম রাজনৈতিক নাটকীয়তা দেখা গেল। যেখানে একসময় মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারীর লড়াই রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিল, এই কেন্দ্রেই এবার দল বদলের ঘটনায় নতুন মাত্রা যোগ হলো। রবিবার সকালে নন্দীগ্রামের কয়েকজন তৃণমূল কর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন শেখ সাইবুল, জানে আলম এবং শেখ শাহজাহান। কিন্তু দিনের মধ্যে ঘটে চমকপ্রদ মোড়। বিকেলের মধ্যে তারা আবার তৃণমূলে ফিরে আসেন এবং নতুন প্রার্থী পবিত্র করের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, ওই কর্মীরা ভুল বুঝতে পেরে দ্রুত নিজেদের পুরনো দলে ফিরে এসেছেন। অন্যদিকে বিজেপির তরফে এই ঘটনাকে গুরুত্বহীন বলে ব্যাখ্যা করা হয়েছে।
নন্দীগ্রামে এবারও লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের প্রার্থী পবিত্রকর। ফলে প্রতিটি দলই নিজেদের সংগঠন শক্তিশালী করতে মরিয়া। এরই মধ্যে একই দিনে দুবার দলবদলের ঘটনা রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে। ভোটের আগে প্রকাশিত এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের বাইরে গভীর রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা ব্যানার্জি। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন এই তালিকা রাতের অন্ধকারে প্রকাশ করা হলো, কেন তা এখনো বুথ, ব্লক বা জেলা পর্যায়ে প্রকাশ্যে টানানো হয়নি। মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, তালিকা প্রকাশে স্বচ্ছতার অভাব রয়েছে। তিনি বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এত দেরি কেন? কার নাম রাখা হয়েছে, কার নাম বাদ গেছে, সবই প্রশ্নের মুখে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, একতরফাভাবে কোনো নির্দিষ্ট দলের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে। এছাড়াও এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চেষ্টা হলে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ইঙ্গিত দেন। সব মিলিয়ে এই ইস্যু ভোটের আগে বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। বসন্তের মাঝামাঝি সময়েও রাজ্যের আবহাওয়ার অস্থিরতা অব্যাহত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে গেল, ধীরে ধীরে আবার তা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস। বিশেষ করে দুপুরের দিকে গরমের প্রভাব বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই সময় এমন পরিবর্তন অস্বাভাবিক নয়, তবে ঝড় ও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়া এখন বেশ অনিশ্চিত। ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখাই শ্রেয়। এই ছিল আজকের টপ 10 ব্রেকিং নিউজ। এভাবেই আপডেট থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।